বেস্ট ফ্রেন্ডের বোন যখন গার্লফ্রেন্ড। জান্নাত, আজ আমাদের রিলেশনের 1 মাস হয়ে গেল, অথচ তুমি আমাকে এখন পর্যন্ত তোমার একটা ছবি দিলে না। প্লিজ আমাকে একটা ছবি দাও তোমার। তোমাকে বলেছি না এসব ছবি আবদার করবে না। যদি দেখার শখ থাকে তাহলে আমাদের বাড়িতে এসে দেখে যাও। এটা কেমন কথা তুমি বলো? এখন কি আমি যেতে পারবো? তুমি বোঝার চেষ্টা করো না কেন? একটা ছবি দিলে কি হবে? তোমাকে বলছি না, যদি দেখতে চাও তাহলে আমাদের বাড়িতে আসো। আমার এসব জোরাজুরি ভালো লাগে না। তোমার বাড়িতে কিভাবে যাব আমি কিছু জানি না। আচ্ছা, তোমার জানতে হবে না। দেখি যেদিন যেতে পারবো সেদিন তোমাকে দেখব। এই তো ছেলের মতো কথা। হয়েছে, আর বলতে হবে না। ঠিক আছে, বললাম না। ও বাবু, এখনই যা বাই, যা আসছে পরে কথা হবে। তাই বলে ফোনটা রেখে চলে গেলে? এখন আসেন আমাদের পরিচয়টা জেনে নিন। আমি হৃদয়, এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। আর যে মেয়েটার সাথে কথা বললাম তার নাম জান্নাত। আমি ঢাকা থেকে লেখাপড়া করি, আর জান্নাতের বাড়ি সিরাজগঞ্জ। জান্নাত এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমাদের প্রথম পরিচয় ফেসবুকে। আস্তে আস্তে কথা বলতে বলতে দুজনের খুব ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু কখন যে আমি অজান্তে তাকে ভালোবেসে ফেলি আমি নিজেও জানি না। তাকে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার মনের ঘরে তাকে নিয়ে একটা স্বপ্ন বেঁধেছি। ওর কাছে যতদিন ছবি চাইছি ততদিন আমাকে নিষেধ করছে। আপনারা দেখলেন তো এখন কি বলল। হৃদয়, একটু এদিক আয় তো। মা, পরিচয়টা দিয়ে দিলাম। এখন মা ডাকছে, বাকিটা আপনারা পড়ে নিন। হ্যাঁ মা, বলো কি হয়েছে? ঘরটা এমন অবহেলা করে রেখেছিস কেন? নিজের ঘরটা গুছিয়ে রাখতে পারিস না? ওহ মা, তুমি জানো আমি একটু আগোছাও, তবুও প্রতিদিন একই কথা কেন বলো? 2 দিন পরে বউ যখন ঘরে আসবে তখন কি করবি? হ্যাঁ মা, তুমি যে কি বলো না, তখন তো তোমার বৌমার এসব করবে। হয়েছে, আর বলতে হবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তায় টেবিলে আয়। নাস্তা রেডি আছে, খেয়ে ভাসিয়েতে যা। ঠিক আছে মা। তারপর আমি রেডি হয়ে নাস্তা করে ভার্সিটিতে যাই। ভার্সিটিতে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইব্রাহিম। সেই ইন্টার থেকে আমার দুজনেই একসাথে লেখাপড়া করছি। দুজনেই বেস্ট ফ্রেন্ড। কখন আমাদের মধ্যে ঝগড়া হয় না। ভার্সিটিতে যেতেই দেখলাম ইব্রাহিম বটগাছের নিচেই বসে আছে। কি কিরে, কখন আসলি? এই তো দোস্ত, 5 মিনিট হলো। আজ দেখছি তোর মন খারাপ, ব্যাপার কি? কি হয়েছে নাকি? আরে না রে দোস্ত, কিছু হয়নি। তুই তো একা বসে কেন? আর সবাই আসেনি? সবাই এসেছে, সবাই যে যার ক্লাসে চলে গেছে। আমি তোর জন্য অপেক্ষা করছি এখানে। তুই তো তোর ক্লাসটায় মিস করলি। আরেক দিন ক্লাস না করলে কিছু হয় না। পরে ক্লাসে কয়টায়? 10টা 40-এ। আচ্ছা ঠিক আছে, তাহলে ততক্ষণ একটু আড্ডা দিই। হ্যাঁ তাই তো বলবি। মহারাজ দেরি করে আসবেন আর ক্লাসে মিস করে আড্ডা দিতে হবে। দোস্ত, কাল থেকে আর লেট হবে না। প্রমিস। তুই তো প্রতিদিন প্রমিস করিস, এদিকে কি তা রাখতে পারছিস? সরি দোস্ত, আর হবে না। ঠিক আছে। তারপর বসে দুজনে আড্ডা দেয়। 10টা 20 এর সবাই ক্লাস শেষ হয় আর সবাই বটগাছের তলায় চলে আসে। তারপর সবাই মিলে আড্ডা দেয়। এই সুমন, তোর বাবা কি অবস্থায় এখন? সুমনের বাবা হার্টের রুগী, হাসপাতালে ভর্তি আছে।
সুমনের কোনো বড় ভাই নেই, তাই খুব কষ্ট করে লেখাপড়া করে আর বাবা মাকে দেখাশোনাও করে, যার কারণে আমরা সবাই সুমনকে একটু বেশি ভালোবাসি। ও আগের মতোই রে সুমন। আচ্ছা ডাক্তার কি বলছে? হৃদয় ডাক্তার বলছে সময় লাগবে, কিন্তু নিশ্চয়তা নেই। সুমন, মন খারাপ করিস না দোস্ত, সব কিছু ঠিক হয়ে যাবে। হৃদয়, দোয়া করিস দোস্ত। সুমন, আমার তো সব সময় দোয়া করি। তোর মা বাবাকে আমাদের মা বাবা নয়? হৃদয়, হ্যাঁ অবশ্যই সুমন। তাহলে এমন কথা বললি কেন? হৃদয়, সরি দোস্ত, ভুল হয়ে গেছে, আর বলবো না। সুমন, ঠিক আছে। আচ্ছা মিলে আজকে ব্রেক আপ করিস না নাকি? হৃদয়, তুই আবার আমার ব্রেকআপ নিয়ে কথা বলিস? মিলি, আচ্ছা হৃদয়, তোর মিলি পিছে না লাগলে কি পেটের ভাত হজম হয় না নাকি? ইব্রাহিম, একদম ঠিক বলছিস, শালা সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। মিলি, হয়েছে, এখন সাপোর্ট পাইয়া এত লাপালাপি করতে হবে না। তুমি যে মেকআপ ম্যান তো তা তো সবাই জানে, সারাক্ষণ মেকআপ নিয়ে ব্যস্ত। হৃদয়, এবার কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? হৃদয়, মিলি অনেক রাগ হয়ে বলল, আচ্ছা বোন, ভুল হয়েছে, মাফ করিয়া দে। হৃদয়, হয়েছে, এত ডং করতে হবে না। মিলি, বাবা না চাইলেও দোস্ত, আচ্ছা ঠিক আছে, আজকের পর আর কোনো দিন তোর কাছে মাপ চাইবে না। হৃদয়, আচ্ছা তোরা কি শুরু করলি বলতো? ইব্রাহিম, আচ্ছা সব কিছু বাদ দে তো দোস্ত, খুব ক্ষুধা পাইছে, চল ক্যান্টিনে যাই। সুমন, তোর ক্ষুধা লাগছে, তুই মিলিয়ে নিয়ে যা, আমাদের ক্লাসের সময় হয়ে গেছে। আমি আর ইব্রাহিম ক্লাসে গেলাম। হৃদয়, এখন তোদের আবার ক্লাস আছে? সুমন, ক্লাস না থাকলে কি আমি যাই? হৃদয়, সবাই বুঝি না খাওয়ানোর ধান্দা শুধু। মিলি, ও কি বললি তুই? তোদের আমি খাওয়াই না? প্রতিদিন তো ক্যান্টিনে বসে এটা ওটা খাস, কি খাওয়া? হৃদয়, আহা করতে। হৃদয়, ইব্রাহিম, আচ্ছা ঠিক আছে, তোরা ক্যান্টিনে গিয়ে বস, আমরা ক্লাস করে আসছি, তারপর একসাথে খাওয়া দাওয়া করব। আর তোদের যদি দেরি না পছন্দ হয় তাহলে খেতে নিতে পারিস, আমি এসে বিল দেব, সমস্যা নাই। হৃদয়, সত্যি দিবি তো? মিলি, হ্যাঁ দেবো, এখন যা তোরা। তাই বলে ওদেরকে রেখে আমি আর ইব্রাহিম ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকতে দেখি নতুন একটা স্যার জয়েন করেছে, আজকে তার ক্লাস। স্যারের আজ আমাদের প্রথম ক্লাস, তাই আজকের পরিচয় পর্বের মধ্যে দিয়ে ক্লাস শেষ করে। ক্লাস শেষ করে বেরিয়ে ক্যান্টিনে চলে যাই। ক্যান্টিনে গিয়ে দেখি হারামিগুলো বসে আছে। কিরে তোরে, কি কিছু খাস নি? ইব্রাহিম, তোদের ছাড়া আমরা কখনো কিছু খাইছি? সুমন, আরে বোকা, খাইলে কি হইতো? হৃদয়, কিছু হইতো না, কিন্তু তোদের ছাড়া আমরা খাবো না, তাই খাইনি। মিলি, আচ্ছা খাসনি, ভালো করেছিস। তো এখন কি খাবি বল? হৃদয়, এমন বেশি কিছু খাবো না, হালকা নাস্তা করলেই হবে। মিলি, আচ্ছা তাহলে শীঘ্র ওরা আনি, তোরা বস। তাই বলে আমি সিঙ্গার আনতে সিংড়ায় গেলাম, সাথে কোল্ড্রিঙ্কে নিলাম। তারপর সবাই নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে লাঞ্চ করে বিকেলে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি মোবাইলে 29 মিসড কল। চেক করে দেখি জান্নাত কল ছিল। আজ আমি শেষ কি মরণে ঘুমোচ্ছিলাম, ফোনটা বাজছিল, বুঝতে পারিনি। জান্নাত তো আজকে আমার মেরে ফেলবে। তাড়াতাড়ি করে জান্নাতকে একটা ফোন করলাম। হ্যালো জান্নাত, সরি, কে আপনি? আর কাকে ফোন? আমি জান্নাত, সরি, আসলে ভার্সিটিতে থেকে এসে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই বুঝতে পারিনি কখন ফোন করেছিলে, সরি। তো ঘুম থেকে উঠছেন কেন? যান ঘুমান। সরি তো জানু, যান। তোমার এই সরি আমার আর ভালো লাগে না। আচ্ছা ঘুমিয়ে পড়েছিলাম তো কি করব? কিছু করতে হবে না, চুপচাপ বসে থাকা, বাই। তাই বলে ফোনটা কেটে দিল। আল্লাহ গো, মেয়েটা কত রাগ করে। আল্লাহ, তুমি মেয়েটাকে একটু হেদায়েতের দান করো, কোথায় কথায় রাগ করে। ফোনটা কেটে যাওয়ার সাথে আবার ফোন করলাম।
কি ব্যাপার, আবার ফোন করছো কেন? আমার জান পাখিটা, প্লিজ কথা বলো। তোমার সাথে আবার কিসের কথা? কথায় কি শেষ আছে? হ্যাঁ, কথা শেষ আছে। তোমার সাথে আমার আরও কোনো কথা নেই। প্লিজ জান, এমনটা করো না, প্লিজ কথা বলো। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আই লাভ ইউ, এটা ছাড়া আর কোনো কথা আছে? আছে তো। তো সেই কথা বলো। আমার না খুব ইচ্ছা করছে তোমার কাছে ছুটে যেতে। তো আসো না কেন? কি করব বলো? সিরাজগঞ্জ তো আমার কোন রিলেটিভ নেই যে তার পাশে যাব। রিলেটিভ না থাকলে কি আসা যায় না? যাওয়ার যায় তো, কিন্তু আমি তো কিছু চিনি না। কোথায় যেতে, কোথায় চলে যাব? হা হা হা, তুমি কোনো দুনিয়ার মানুষ? কেন? তুমি ডিজিটাল যুগে এসে হারিয়ে যাওয়ার ভয় করছো? আমি, আমার ভয় করে না। যদি তুমি কোনো কারণে হারিয়ে যাও, সেদিন আমার মরণ ছাড়া কিছু হবে না। হয়েছে, এখন আর ইমোশনাল হতে হবে না। তারপর জান্নাতের সাথে অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে একটু ছাদে যাই। আমাদের ছাদে একটা দোলনা আছে। তো ছাদে গিয়ে দোলনায় বসে দোল খাচ্ছিলাম, এমন সময় সুমনের ফোন আসলো। হ্যালো হৃদয়, তুই কোথায়? অনেকটা আতঙ্কিত কণ্ঠে বলল। আমাদের ছাদে একটা দোলনা আছে, তা ছাদে গিয়ে দোলনায় বসে দোল খাচ্ছিলাম, এমন সময় সুমনের ফোন আসলো। হ্যালো হৃদয়, তুই কোথায়? অনেকটা আতঙ্কিত কণ্ঠে বলল। কী রে, কী হয়েছে? এইভাবে কথা বলছিস কেন? বাবা কেমন আছে? কইছে তুই একটু তাড়াতাড়ি হাসপাতালে আসবি। অনেক ভয়ের স্বরে বলল। আচ্ছা আমি আসছি, দাঁড়া। তাই বলে ফোনটা রেখে বাসা থেকে বেরিয়ে ইব্রাহিমের বাসায় গেলাম। ইব্রাহিমকে সাথে নিয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি সুমন একটা বেঞ্চের উপরে বসে আছে। আমি কি? সুমন বললাম। কি হয়েছে সুমন? বাবার আবার হার্ট অ্যাটাক হয়েছে? কান্না করে কি বলিস এখন? আঙ্কেল কই? ডাক্তার অপারেশন করছে। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তোরা তো জানিস আমি বাবার জন্য কত কিছু করেছি। বাবার এমন হলে আমি আর মা থাকবো কিভাবে? আরে কিছু হবে না আঙ্কেলের। আমি সুমনকে সান্ত্বনা দিতে লাগলাম। সান্ত্বনা দিয়ে দিতে দেখি ডাক্তার অপারেশন শেষে বাইরে আসলো। আমরা ডাক্তারের কাছে গিয়ে বললাম, কি অবস্থা ডাক্তারবাবু? সুমন: অবস্থা খুব একটা ভালো না, রুগী চাইছে না বাঁচতে। আমরা কি করব বলেন। ডাক্তার: মানে কি বলছেন আপনি? আমি: উনি হার্টের পেশেন্ট, কিন্তু সেদিকে তিনি কোনো চিন্তাই করেন না, সারাক্ষণ নিজের প্রতি অবহেলা করে। এখন আমরা কি করব? ডাক্তার: আচ্ছা ডাক্তার, এখন কোনো উপায় নেই কি? আমি: হ্যাঁ আছে, অনেক মেন্টালিন সাপোর্ট দিতে হবে। ডাক্তার: আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমার যথেষ্ট চেষ্টা করব আমি। ঠিক আছে ডাক্তার। তারপর ডাক্তার চলে যায়। আমরা সুমনের বাবার কাছে যাই। সুমনের বাবার কাছে গিয়ে বলি, আঙ্কেল এখন কি অবস্থা? আমি: এই তো বাবা, জীবন্ত লাশ হয়ে শুয়ে আছি। এমন কথা বলছেন কেন? ইব্রাহিম: কি বলবো বাবা, আর কতদিন এইভাবে থাকবো? অনেক দিন তো হয়ে গেল। হ্যাঁ অনেক দিন হয়ে গেল। আপনি জানেন, আপনি অসুস্থ হওয়ার পর থেকে সুমন আর আন্টি কত কষ্ট করছে। যেখানে সুমনের পড়াশোনা মনোযোগী হওয়ার কথা, সেখানে পড়াশোনার পাশাপাশি আপনার চিকিৎসা খরচ জোগাতে হয়, পরিবার চালাতে হয়। এই বয়সে সুমনকে কত কষ্ট করতে হচ্ছে বলেন। আর আপনি নিজেকে এইভাবে গুটিয়ে নেন, তাহলে কিভাবে হবে? আপনার ছেলের এদিকেও তো দেখতে হবে নাকি? আপনার ছেলের দুঃখটা কি একটু বোঝার চেষ্টা করবেন না? একটু সুস্থ হয়ে ওঠেন, সবাইকে ভালো রাখতে হবে তো। আমি ঠিক বলছো বাবা, আমি একটা অপদার্থ বাবা। যেখানে আমি বাবাকে সব দায়িত্ব পালন করতে হবে, সেইখানে আমার ছেলে আমার দায়িত্ব পালন করছে। তাহলে বোঝেন, এখন আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠতে হবে। আর কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। ঠিক আছে বাবা,
তোমাদের অনেক কষ্ট দিলাম। সুমনের মায়ের হাত ধরে বলল, আমাদের কোনো কষ্ট নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। সুমনের মা, আমাকে সুস্থ হতেই হবে। এই তো আঙ্কেল, এখন বুঝতে পারছেন ইব্রাহিম। তারপর কিছুক্ষণ আঙ্কেলের সাথে কথা বলার পর সুমনকে বুঝিয়ে রেখে আমি ইব্রাহিমে চলে আসি। বাসায় এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু আড্ডা দিতে বেরিয়ে পড়ি। আজ ভার্সিটিতে ক্লাস নেই, তাই ভার্সিটিতে যাওয়ার হলো না। আমাদের একটা আড্ডাখানা আছে, সেখানে সেদিন ভার্সিটিতে কোনো থাকে, সবাই সেই আড্ডা দেয়। আজকেও তার বিকল্প নেই। সবাই এসে পড়েছে, সবাই বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ এমন সময় ইব্রাহিম ফোনে একটা কল আসে। ইব্রাহিম, তোমার ছোট চাচার বিয়ে ঠিক হয়ে আগামীকাল আমাদেরকে গ্রামে বাড়ি যেতে হবে। ইব্রাহিমের বাবা, কি বলছো বাবা? সত্যি? হ্যাঁ সত্যি। আমি অনেক মজা হচ্ছে আমি আমি তো অনেক মজা হচ্ছে। দাঁড়াও বাবা, আমি তাড়াতাড়ি বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম ফোনটা দেখা মাত্রই আমি ইব্রাহিমকে বললাম, কিরে, কি হয়েছে, এত খুশি কেন? আমি বলিস না, আমার ছোট চাচার বিয়ে ঠিক হয়ে গেছে। কাল সকাল সকাল আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। গ্রামের বাড়ি? তোর আবার গ্রামের বাড়ি আছে নাকি? হ্যাঁ রে, তোকে এর আগে বলা হয়নি, কারণ আমি ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছি। গ্রামে দু একটা গিয়েছিলাম। তোদের গ্রামের বাড়ি কই? সিরাজগঞ্জ। কি হা শালা, তোর বাড়ি সিরাজগঞ্জ? আমাকে বলবি না কেন রে, কি হয়েছে? শালা, আমার সিরাজগঞ্জে একটা কাজ আছে, আমার কোনো রিলেটিভ থাকে না, তাই যাইতে পারছি না। আর তোর গ্রামের বাড়ি ওইখানে, আমাকে আগে বলবি না? সিরাজগঞ্জ, তোর আবার কি কাজ আছে? তোকে বলা যাবে না, একটু সিক্রেট। অনেক দিন ধরেই যাব বলছি, কিন্তু যাওয়া হচ্ছে না। আচ্ছা, এত যখন সিক্রেট, তাহলে একটা কাজ করতে পারিস। কি কাজ? আমাদের সাথে কাল গ্রামের বাড়ি চল। আমার চাচার গিয়েও বিয়ে খেলে তোর কাজে পড়লে। আমি ইব্রাহিমের কথা ফেলতে পারলাম না, কারণ আমি সিরাজগঞ্জ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম। এখন সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না। তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি হয়ে নিস, কাল সকালে রওনা দেব। আচ্ছা ঠিক আছে দোস্ত। আজকে আমি অনেক খুশি, কারণ জান্নাতের সাথে দেখা করার জন্য সিরাজগঞ্জ যাচ্ছি। বাসায় গিয়ে জান্নাতকে ফোন দিলাম। হ্যালো জান্নাত, এবার তুমি পালাবে কোথায়? এবার তোমাকে দেখেই ছাড়বো। মানে কি বলছো তুমি? আগামীকাল আমি সিরাজগঞ্জে যাচ্ছি। অনেক খুশি মনে বললাম, সত্যি আগামীকাল তুমি আমার সাথে দেখা করার জন্য সিরাজগঞ্জ আসছো? হ্যাঁ জান, সত্যি, শুধু একদিনের জন্য নয়, বেশ কিছু দিনে থাকবো। বাহ, তাহলে তো খুব খুশির খবর। কিন্তু কোথায় আসবে, কার বাসায় আসবে? আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। তুমি, আমার বেস্ট ফ্রেন্ড সিরাজগঞ্জ কোথা থেকে আসলো? আরে বলো না, আমার বেস্ট ফ্রেন্ডের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। আমি জানতাম না, আজকে জানলাম। তাই তার দেরি করছি না, আগামীকাল চলে যাব। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে এসো। ওকে যান। এইভাবে জান্নাতের সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর মা বাবাকে জানালাম আগামীকাল সিরাজগঞ্জ যাব ইব্রাহিমের চাচার বিয়েতে। মা বাবা রাজি হয়ে যায়, কারণ তারা জানে ইব্রাহিম আমার বেস্ট ফ্রেন্ড। রাত্রে আমার সব কাপড় চোপড় গুছিয়ে নিলাম। পরের দিন সকালে আমি ইব্রাহিমে এইবার আপনার মা বাবা সবাই সিরাজগঞ্জ উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ 5 ঘন্টা যাত্রা করার পর আমার বাসায় পৌঁছালাম। ইব্রাহিম গ্রামে বাড়িতে যেতেই বাড়ির কলিং বেল বাজাতে হুট করে কি যেন আমার মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা সামনে থেকে দৌড়ে পালালো। পাশে থেকে ইব্রাহিম বলল, কিছু মনে করিস না দোষ, এটা আমার পাগলি ছোট বোন।
আমি অনেক দিন ধরে গ্রামে আসি না, তাই আমাকে মারার জন্য এসেছিল, কিন্তু ভুল করে তোকে মেরে ফেলেছে। তোর আবার বোন আছে? হ্যাঁ রে, ছোটবেলা থেকে গ্রামে থাকে। গ্রামে ছেড়ে নাকি ওকে যেতে মন চায় না। বাহ, ভালো তো। আচ্ছা, আমার কি গেটে দাঁড়িয়ে কথা বলবো না ভিতরে যাব? ইব্রাহিমের বাবা: হ্যাঁ বাবা, ভিতরে চলো ইব্রাহিম। তারপর আমরা বাসার ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি মেয়েটি বসে আছে। আঙ্কেল আন্টি সবাই যে যার রুমে গেলে। ইব্রাহিম তার ছোট বোনকে বলল: মিম, এটা আমার বেস্ট ফ্রেন্ড হৃদয়, ওকে একটা রুমে জায়গা করে দে, আমাদের সাথেই থাকবে। ঠিক আছে ভাইয়া। আমি মেয়েটির দিকে হাঁ করে তাকিয়ে আছি। সত্যি মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। করেন করেন সেটা আমার বেস্ট ফ্রেন্ডের ছোট বোন, তার আর পারবে আমি অন্য একজনকে ভালোবাসি নাকি? আমাকে একটি রুমে নিয়ে গেল আর বলল, এটা আপনার থাকার রুম, যান ফ্রেশ হয়ে একটু রেস্ট নিন। তোমাকে ধন্যবাদ। মেয়েটা ওয়েলকাম জানিয়ে চলে গেল। হঠাৎই আমার আমার ফোনে কল বেজে উঠল। জান্নাত ফোন করেছে। তাহলে তুমি সিরাজগঞ্জ এসে গেলে? তুমি কিভাবে জানলে? এখন থেকে তোমার প্রতিটি কদম ই আমি দেখতে পাবো। মানে কিভাবে? সেটা তো তোমাকে বলা যাবে না। আচ্ছা, তুমি এখন লাল শার্ট পরে আসো না। তুমি এগুলো কিভাবে বলছো? সব জানতে পারবে। এখন থেকে তুমি আমার নজরে নজরে থাকবে। তুমি কখন কি করছো সব কিছু আমি জানতে পারবো। আমি কিছুতেই বুঝতে পারছি না জান্নাত এগুলো কিভাবে জানে। আচ্ছা জান্নাত, তুমি কি আমাকে একটু খুলে বলবে? সবাই হোক সব কিছু, সময় হোক সব কিছু জানতে পারবে। এটা আবার কেমন কথা? আমার সাথে লুকোচুরি খেলছো? যা মনে করবে তাই। তোমার জন্য এত কষ্ট করে আমি সিরাজগঞ্জে আসলাম, আর তুমি উহ, এত কথা বলো না তো। এখন ফোন রাখলাম, পরে কথা হবে, বাই। এটা বলে জান্নাত ফোনটা রেখে দিল। আমি বিছানার উপরে বসে গেলাম। বিছানার উপরে বসে ভাবছি, জান্নাত আমার উপস্থিত বুঝলো কিভাবে? আর জানলেন বা কিভাবে? আমি কি পোশাক পরে আছি না ঘন ঘন্টাটা কেমন জানি এলোমেলো লাগছে। এগুলো ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। অনেকক্ষণ পর ইব্রাহিম আমার রুমে এসে আমাকে ডেকে বলল, হৃদয়, দুইটা কখনো গ্রামে আসিসনি, আর আমিও অনেক দিন ধরে গ্রামে আসেন, চল বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল। আমি আর ইব্রাহিম বাড়ি থেকে বের হয়ে যাব। এমন সময় মিম সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া কোথায় যাচ্ছ? এই তো একটু বাইরে ঘুরতে যাব। কেন? তুই তো অনেক দিন তো গ্রামে আসিস না। গ্রামের রাস্তাটা কি তোর মনে আছে? উম, না তো, আমাকে কথা একদম মনে ছিল না। আচ্ছা, যাওয়ার সময় সুজনকে সাথে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। সুজল ইব্রাহিমের বড় চাচার ছেলে, কিন্তু বয়সে আমাদের ছোট। সুজনকে নিয়ে গ্রামে ঘুরছি। সত্যি গ্রামের দৃশ্য অনেক সুন্দর। আশেপাশে ক্ষেত খামার আর মাঝখান দিয়ে রাস্তা। খুব মজা হচ্ছিল। চারপাশে পাখির কিচিমিচির শব্দ। সত্যি শহরের সাথে গ্রামের কখনো তুলনা হয় না। ঘুরতে ঘুরতে হঠাৎ জান্নাতের একটা এসএমএস আমার ফোনে আসলো। সত্যিই শহরের সাথে গ্রামের কখনো তুলনা হয় না। ঘুরতে ঘুরতে হঠাৎ জান্নাতের একটা এসএমএস আমার ফোনে আসলো। বাইরে ঘুরছো ঠিক আছে, কিন্তু এলাকায় অন্য কোনো মেয়ের দিকে তাকালে কিন্তু চোখ তুলে ফেলবো। ও আল্লাহ, ও জান্নাত আমার প্রতিটা খবর কি হবে জানছে। জান্নাত এখন কোথায় আছে আমি তা কিছুই বুঝতে পারছি না। আর আমার খবরগুলো কিভাবে পাচ্ছে আমার তো মাথায় আসছে না। আচ্ছা, তুমি কোথায় আছো বলো তো? ঠিক সময় আসুক, সব কিছু জানতে পারবে।
তোমার জন্য এত কষ্ট করে আমি আসলাম আর আমার সাথে দেখাই করছো না। কিছু করার নাই, অপেক্ষা করো, সবুরে মায়া ফলে। হি হি করে হাসলো। কি আর করার, কোনো উপায় নেই। জান্নাতকে দেখার, গ্রামটা ঘুরে দেখে শেষে বাসায় ফিরে রুমে রেস্ট নিচ্ছি। এমন সময় দেখলাম মিম বারবার আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে। আমি বুঝলাম না ব্যাপারটা কি। মেয়েটা আমার রুমের সামনে দিয়ে এমন ঘোরাঘুরি করছে কেন? একটু পর ডিনারের জন্য ইব্রাহিম এসে ডেকে গেল। তারপর ডিনার শেষে রুমে এসে শুয়ে আছি। একটু পর আমার ফোনে মেসেজ আসলো। কি ব্যাপার? সারাদিন রুমের মধ্যে শুয়ে বসে থাকা খারাপ লাগছে না? তুমি কোথায় আছো এখন? আর তুমি কিভাবে বুঝলে আমি রুমের মধ্যে বসে আছি? তোমাকে বলছি না, তোমার প্রত্যেকটা কদম এখন থেকে আমি দেখতে পাবো। তাহলে আমার সামনে আসছো না কেন? সঠিক সময় আসুক, ঠিক সামনে যাব। আচ্ছা, তোমাকে যেটা বলার জন্য মেসেজ দিচ্ছি, চলো কাল দেখা করি। সত্যি কাল দেখা করব? হ্যাঁ, দেখা করব। হাই স্কুলের মাঠে চলে এসো, দেখা হবে। কিন্তু আমি তো স্কুলের মাঠটা চিনি না, কিভাবে যাব? তুমি বাসা থেকে বেরিয়ে ডান দিকে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে সোজা চলে আসবে। তারপর সামনে একটা মোড় দেখতে পাবে। সেখান থেকে উত্তর দিকে একটু সামনে গেলে স্কুলের মাঠ পড়বে, আর সেখানে আমার দেখা করবে। আচ্ছা ঠিক আছে, যান। সত্যি আজ আমি অনেক খুশি। কাল জান্নাতের সাথে দেখা হবে এটি ভাবতে আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। কাল প্রথম জান্নাতের সাথে আমার দেখা হবে। আমি খুব এক্সাইট হয়ে আছি। জান্নাতের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারছি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে স্কুলের মাঠে চলে যাই। কিন্তু কোথাও জান্নাতকে দেখতে পাচ্ছি না। হঠাৎ সামনে থেকে 4-5টা মেয়ে আসলো। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কি করেন? দেখলাম মেয়েগুলোর মধ্যে মিম মেয়েটি আছে। কি বলবো বুঝতে পারছি না। কি হলো, কিছু বলেন না কেন? কি করব, একজনের সাথে দেখা করার জন্য আসছি, কিন্তু তাকেই খুঁজে পাচ্ছি না। কার সাথে দেখা করতে আসছেন ভাইয়া? মিম বলল, জান্নাতের সাথে দেখা করতে আসছি। ও, তাহলে আপনি সেই হৃদয়? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা জান্নাতের ফ্রেন্ড। ও আচ্ছা, কিন্তু আপনাদের ফ্রেন্ড কোথায়? জান্নাত তো আসেনি কেন? জান্নাত তো আজকে আমার সাথে দেখা করার কথা ছিল। সরি, আজ জান্নাত আপনাদের সাথে দেখা করবে না। আপনি কি ভেবেছেন জান্নাতের দেখা পাওয়া খুব সহজ হবে না? কেন, আমি তো তাকে ভালোবাসি। ভালোবাসতে তাতে কি দেখা হচ্ছে না? আচ্ছা শুনেন, এখানে যখন এসেই পড়েছেন, তাহলে আজকে আপনি আমাদের খাওয়াবেন। আমি আপনাদের কেন খাওয়াবো? বারে দেখতে হবে না আপনি কিপ্টে নাকি আমি কিপ্টে নয়, সেটা তো দেখতে পাচ্ছি। যদি কিপ্টে না হতেন তাহলে আমাদের জান্নাতের আমরা ফ্রেন্ড জানার পরেও আমাদের খাওয়াতেন না, করতেন না কেন? আমি কিভাবে বুঝবো সত্যি আপনারা জান্নাতের ফ্রেন্ড? আপনি কি আমাদের চিটার ভাবছেন? হয়তো পারেন, কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে, আমরা চিটার। জান্নাতের সাথে দেখা হওয়ার কথা ভুলে যান। কেন জান্নাতের সাথে দেখা হওয়ার কথা ভুলে যাব কেন? জান্নাত আপনার সাথে দেখা করবে না, আপনি আমাদের চিটার বললেন। আচ্ছা, আমার ভুল হয়েছে, সরি। প্লিজ জান্নাতের সাথে দেখা হওয়ার ব্যবস্থা করে দিন। আপনি তো আমাদের খাওয়াতে চাইছেন না, তাহলে দেখা করানোর কথা ভাবতো কীভাবে? হঠাৎ এমন সময় ফোনে মেসেজ আসলো। ও চুপচাপ, আমার ফ্রেন্ডেরা যা বলে তাই শোনো। ওরা যা খেতে চায় তাই খাওয়াবেন, না হলে কিন্তু তোমার সাথে দেখা করব না। কিন্তু তুমি কোথায় আছো? আর আজ তো আমার সাথে দেখা করার কথা ছিল। দেখা করার কথা ভুলে যাও। যদি আমার ফ্রেন্ডরা খুশি হয় তোমার প্রতি, তাহলে আমি দেখা করব। কি আর বলবো, বলি পাটা। জান্নাতের সব ফ্রেন্ডকে বললাম, চলেন আপনাদের খাওয়াতে নিয়ে যাই।
কিন্তু আমরা তো চিটার, তাহলে আমাদের খাওয়াবেন কেন? প্লিজ বোন, মাপ চাই, প্লিজ চলেন। তারপর সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাই, এমন সবাইকে ইচ্ছামতো খাওয়ায়। একেবারে বিল এসেছে 1850 টাকা। পকেট অর্ধেক ফাঁকা করে ফেললো শুধু। একবার আল্লাহর জানে আমার পকেট থেকে আর কত খসবে। হোটেলের বিল দেবে শেষে জান্নাতের ফ্রেন্ডদের বললাম, এখন তো জান্নাতের সাথে দেখা করার ব্যবস্থা করে দেবেন প্লিজ। আচ্ছা, ভেবে দেখি, যদি মনে হয় আপনার সাথে জান্নাতের দেখা করানো যাবে তাহলে দেখা করাবো। এটাই কেমন কথা? হ্যাঁ, এটাই কথা। আর হ্যাঁ, আমার ভাইয়া যেন আজকের ব্যাপারে কোনো কিছু না জানে। মিম বলল, আচ্ছা ঠিক আছে। একে তো পকেট থেকে এতগুলি টাকা খসালো, আবার জান্নাতের সাথে দেখা করার ব্যবস্থাও করে দিল না। কেমনটা লাগে আপনাদের বলেন তো? দুঃখ ভরা মন নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে ছাদে যাই। ছাদে গিয়ে বসে আছি, কিছু ভালো লাগছে না। বারে বারে জান্নাতের কথা মনে পড়ছে। জান্নাতের সাথে খুব দেখা করার ইচ্ছা করছে, কিন্তু পারছি না। এই সময় মিম ছাদে চলে আসেন আর আমাকে বলে, কি ব্যাপার দুলাভাই, ছাদে একা একা কি করেন? তুমি আমার সব খবর জান্নাতকে বলো, তাই না? সেটা জেনে আপনি কি করবেন? জানি তুমি জান্নাতকে আমার সকল খবর বলো। তুমি ছাড়া তুমি বাসায় আর কেউ নেই। হ্যাঁ, আমি বলি তো, কি হয়েছে? মিম, প্লিজ জান্নাতের সাথে একবার দেখা করার ব্যবস্থা করে দাও না। সরি, আমি পারবো না। এটা বলে মিম আমাকে ভেঙচি কেটে নিচে চলে যায়। কি বলবো, কারো ভাবসাব কিছু বুঝি না। সবাই আমার সাথে প্রতারণা শুরু করে দিয়েছে। কার জন্য এই সিরাজগঞ্জ আসলাম, তার সাথে আমার দেখা হচ্ছে না। বিয়ে এখনও 3 দিন বাকি। আর তাই সবাই প্ল্যান করে যমুনাতে নদীতে ঘুরতে যাবে। ইব্রাহিমদের বাড়ি থেকে যমুনা নদী বেশি দূরে না। তাই প্ল্যান অনুসারে পরের দিন সকালে যমুনা নদীর ঘোরার জন্য বেরিয়ে পড়ি। যমুনা নদীর বাড়ি গিয়ে সবাই অনেক আনন্দ করছি। নদীতে প্রচুর স্রোত বইছে। নদী আরে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই মিলে প্ল্যান করি নৌকায় চলে নদীর ভিতরে করব। কথা মতো একটা নৌকায় বসে পড়ি। আজ জীবনের প্রথম নৌকায় উঠেছি। খুব ভয় করছে, যদি নৌকা থেকে পড়ে যায় বা নৌকাটা ডুবে যায়। কিন্তু সবাই নৌকার অনেকটা মজা নিচ্ছে। সবাই নৌকার উপরে নাচানাচি করছে। আমি সাঁতার জানি না, তাই আমার ভয়টা অনেক বেশি ছিল। ইব্রাহিমও সাঁতার জানতো না, কারণ সেও ছোট থেকে ঢাকায় বড় হয়েছে। ইব্রাহিম আর আমি খুব ভয় পাচ্ছিলাম। সবাই নাচানাচি করছে, খুব মজা করছে। তাদের সাথে খুব হিংসা হচ্ছিল। উফ, আমিও যদি ওদের সাথে একটু নাচতে পারতাম। কিন্তু আমার তো ভয় করছে, যদি নৌকাটা ডুবে যায়। সব কিছু ভুলে ভাবলাম, যা হবার হবে। সবার সাথে আমিও নাচব। সবার সাথে নাচতেছি, হঠাৎ এমন সময় একজন সাথে ধাক্কা লেগে আমি নৌকার উপর থেকে নদীতে ভিতরে পড়ে যাই। সবার সাথে নাচছি, হঠাৎ এমন সময় একজনের সাথে ধাক্কা লেগে আমি নৌকার উপরে থেকে নদীতে ভিতরে পড়ে যাই। আমি সাঁতার জানি না। পানির মধ্যে সাহায্যের জন্য চিৎকার করছি, কিন্তু স্রোতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। পানির স্রোতের মধ্যে আমি হারিয়ে যেতে লাগলাম। এমন সময় মিম নদীতে লাফ দিয়ে আমাকে খুঁজতে লাগে, কিন্তু কিছুতেই খুঁজতে পারছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমার দেহটা খুঁজে পাই। তারপর আমার দেহটি নৌকার উপরে ওঠায়। আমার দেহ নৌকার উপরে উঠিয়ে তাড়াতাড়ি করে নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। নদীর পাড়ে নিয়ে আমার পেটে চাপ দিয়ে পেট থেকে পানি বের করা হয়। পানি বের করার পর আমার জ্ঞান ফেরে না। কি করবে কেউ বুঝতে পারছিল না। এমন সময় মিম আমার মুখটা একটু ফাঁকা করে মিমের মুখ আমার মুখে বসিয়ে ফু দিতে শুরু করলো।
সবাই চেয়ে চেয়ে মিমের কাণ্ড দেখে হা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ ফুঁ দেওয়ার পরে আমি লাফ দিয়ে উঠি। তারপর আমাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। ডাক্তার আমার চিকিৎসা করে আর বলে, রোগী ঠিক মতো যত্ন নিতে হবে, না হলে ভবিষ্যতে কোনো বড় সমস্যা হতে পারে। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা ওর ঠিকভাবে যত্ন নেব। তারপর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পর আমার যত্ন নেওয়া হবে খুব ভালোভাবে। বিশেষ করে মিম আমার খুব যত্ন নেয়। জান্নাত আমার কাছে ফোন করে খুব কান্না করতো আমার এমন অবস্থা দেখে। আমি পাগলাটি লাকিটিকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই করতে পারতাম না। মিম আমার কাছে এসে বারে 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 মাপ চাইতে আর বলতো, সত্যি আমি জানতাম না আপনি সাঁতার জানেন না। আমি মজা করে আপনাকে ধাক্কা দিয়েছিলাম, কিন্তু আপনার এমন অবস্থা হবে আমি বুঝতে পারিনি। আমাকে মাপ করে দেবেন প্লিজ। আরে বোকা, সমস্যা নাই, তুমি তো না বুঝেও কাজ করেছো। তুমি যদি জানতো আমি সাঁতার জানি না তাহলে তো আর করতে না। এসব চিন্তা বাদ দাও। আমার আজ তোমার জন্য আমি বেঁচে আছি। তুমি আমার আবার দ্বিতীয়বারের মতো জীবন দান করুন। তোমার কাছে আমি ঋণী। আমার জন্যে এত কিছু হলো, আর আপনি অনেক বড় মনের একজন মানুষ। আরে তোমার জন্যই তো আমি নতুন জীবন পেয়েছি। তোমাকে ভুল বুঝবো কিসের জন্য? এখন থেকে আমি আপনার বেশি করে যত্ন নেব। থাক বোন, এত বেশি যত্ন নিতে হবে না। তোমার ফ্রেন্ড জানতে পারলে আবার আমার উপরে রাগ করবে। জান্নাত আপনাকে কিছুই বলবে না। কেন কিছু বলবে না কেন? কারণ আমি সবার মতো না। জান্নাত আমাকে খুব ভালোভাবেই চেনে। তোমাদের ফ্রেন্ডশিপ তোমরা ভালো বোঝো, কিন্তু আমার উপরে রাগ করলে কিন্তু আমি দায়ী নয়। তোমাকে রাগ ভাঙিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাগ ভাঙিয়ে দেব। এখন হ্যাপি? আচ্ছা, এখন একটু রেস্ট নেন, আপনার সাথে পরে কথা বলি। এরপর থেকে মেয়েটি আমার খুব যত্ন নেওয়া শুরু করে। আজ এরম চাচার গায়ে হলুদ, আমিও প্রায় সুস্থ হয়ে গেছি। শুধুমাত্র মিমের যত্ন নেওয়ার জন্য গায়ে হলুদের অর্ধেক দায়িত্ব আমার ইব্রাহিমের উপর। আমাকে আর ইব্রাহিমকে বিয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। গায়ে হলুদ, প্যান্ডেল সাজানো, বাড়িতে সুন্দরভাবে ডেকোরেশন করা, লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সব কিছু ছিল আমার ও ইব্রাহিমের ওপর দায়িত্ব। গায়ে হলুদের জন্য প্যান্ডেল সাজাচ্ছি আর বাড়িতে ডেকোরেশন দিয়ে সাজাচ্ছি। বিকেলবেলায় গায়ে হলুদ অনুষ্ঠানে মেয়ে মেয়ে পক্ষরা চলে আসে হলুদ মাখাতে। অনেক মেয়ে আসে, তার মধ্যে একটি মেয়ে দেখতে অনেক সুন্দর ছিল। আমাকে দেখে বারবার আশেপাশে ঘুরতে লাগে। এমনটা দেখে মিম খুব ক্ষিপ্ত হতো। আমি কিছুতেই বুঝতাম না মিম আমার উপর ক্ষিপ্ত কেন। মিম আমাকে বারে বারে বলতো, আজ গায়ে হলুদ, অনেক মেয়ে আসছে। যদিও কোনো মেয়ের সাথে উল্টোপাল্টা কিছু করতে চান তাহলে কিন্তু আপনার খবর আছে। তোমার ফ্রেন্ড তো আমার সামনেই আসে না, তাহলে আমি যদি অন্য কারো সাথে কিছু করি অসুবিধা কী? কী বললেন? আপনার সাহস তো কম না। অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালে আপনার চোখ দুটো উঠে মার্বেল খেলবো। আচ্ছা, আমি যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাই তাহলে তোমার কি? এ এ একদম বেশি বেশি করার চেষ্টা করবেন না। আমি কিন্তু জান্নাতকে সব কিছু বলে দেব। শুধু একবার বলে দেখো, তোমার অবস্থা খারাপ করে দেব। কি করবেন শুনি? আমি কি করব আমি নিজেও জানি না। প্লিজ বোন, জান্নাতকে কিছু বলো না। আমি তো জান্নাতকে বলে দেব, দেখি আপনি কি করেন। প্লিজ বলো, আমি তোমাকে কাছে হাত জোর করছি। প্লিজ জান্নাতকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে গায়ে হলুদ শেষ হলো। রাত্রে জান্নাতের সাথে ফোনে কথা বলছি।
তুমি গায়ে হলুদের সময় মেয়েদের দিকে তাকিয়েছিলে কেন? কোনো মেয়ের দিকে তাকালাম। আর তোমাকে কে বলল এটা? যেই বলার সেই বলেছে। তুমি বলো অন্য মেয়েদের দিকে কেন তাকাচ্ছিলে? সত্যি আমি তাকাইনি। ওই মেয়েটা আমার দিকে তাকিয়েছিল। না, তুমি ওই মেয়ের দিকে তাকিয়েছিলে। আমি জানি সব ছেলে একই রকম। ও জান্নাত, সত্যি আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারি না। তুমি সব মিথ্যে কথা বলছো, আমি জানি সব কিছু। আর তাই আজকের পর থেকে তুমি আর আমার সাথে কোনো কথা বলবে না। কথা বলতে বলতে ভালো লাগছিল না, তাই ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে হাঁটতে থাকি। সিঁড়ির সামনে মিমের রুম। ফোন কথা বলতে বলতে চলে যাচ্ছে, এমন সময় খেয়াল করলাম আমার ফোনে সেই ভয়েস যা আসছে তা মিমের রুম থেকেও আসছে। আমি বুঝতে পারছি না। তারপর সব কিছু ভালোভাবে দেখে বুঝলাম যে মিম আমার সেই জান্নাত। আমার কথা বুঝতে পারছো? আজকের পর তুমি আমাকে একদম ফোন দেবে না। আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে না। আমি তো তোমার সাথেই কথাই বলবো না। যাই, তুমি তোমার মতো থাকো। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর আমি আমার রুমে চলে যাই। একটু পর মেয়েরা আমার রুমে দৌড়ে আসে। আমাকে আমাকে বলতে লাগলো, ওহ, আপনি আমার ফ্রেন্ডকে কি বলেছেন? হ্যাঁ, জান্নাত কান্না করছে কেন? ওর সাথে কথা বলবে না তাই? এই আপনারা ভালোবাসাছি যার জন্য আপনি ঢাকা থেকে সিরাজগঞ্জ আসলেন তার সাথে কথা বলা বন্ধ করেছেন? আপনার কখনো ভালো হবেন না। মিম এইসব কথা বলে যাচ্ছিল, এমন সময় আমি মিমকে জড়িয়ে ধরি। এ কি করছেন আপনি? আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? তাই তো, আমি তোমাকে জড়িয়ে ধরেছি কেন? আচ্ছা 1 মিনিট দাও, আমি জান্নাতকে ফোন করে একটু বলে নিই যে আমি তোমাকে কেন জড়িয়ে ধরেছি। এটা জান্নাতকে বলার কি আছে? তুমি এমন তুতলাচ্ছ কেন? কই তুতলাচ্ছ না তো। এমনই। আচ্ছা, তাহলে আমি জান্নাতকে একটা ফোন দিই। জান্নাতকে কেন ফোন দেবেন? কারণ তুমি আমার জান্নাত, তাই। আমি আপনার জান্নাত হতে যাব কেন? ও আচ্ছা, তাই না? হ্যাঁ, তাই তো। আমি মিম, আপনার ফ্রেন্ডের ছোট বোন। আচ্ছা, এখনই প্রমাণ হয়ে যাবে। 1 মিনিটে আমি জান্নাতে একটা ফোন দিই। এটা বলে জান্নাতের নম্বরে ফোন দিলাম আর মিমের ফোনটা বেজে উঠল। আপনারা মোবাইল বাজছে কেন? মোবাইলটা একটু দেখি। কে ফোন করেছে আপনাকে দেখি। না, না, মানে কেউ ফোন করেনি, আপনাকে দেখতে হবে না। আমি তো দেখেই ছাড়বো। মোবাইলটা দাও বলছি না। আমি কিছুতেই মোবাইল দেব না। এটা আমার পার্সোনাল ফোন। আপনাকে কেন দেব? আমি কিছু জানি না, আমি নেব। মিমের সাথে জোরাজুরি করতে করতে আমি বিছানার উপরে পড়ে যাই আর মিম আমার বুকের উপরে পড়ে যায়। দুজন দুজনের খুব কাছে চলে এসেছি। দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছি। আমার কাছে কেন তুমি পরিচয় গোপন করবে? তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম তো। তোমার পরীক্ষা কি শেষ হয়নি? হুম, হয়েছে। তাহলে এখন স্বীকার করলে তো তুমি আমার জান্নাত। এখন না, এখন আর না স্বীকার করে উপায় আছে? তাহলে এখন ছোট করে একটা মিষ্টি দাও। কেন মিষ্টি দেবো কেন? বারে, আমার সাথে এতদিন অভিনয় করলে, আমাকে এত কষ্ট দিলে, তার বিনিময়ে এখন আমাকে মিষ্টি দেবে না কেন? না, দেব না। এটা বলে মেয়ে আমার বুকের উপর থেকে উঠে যেতে চাইলো। আমি ওর হাত ধরে টান দিয়ে আমার বুকে মধ্যে টেনে নিলাম। তারপর মেয়েদের ঠোঁটে ঠোঁট লাগিয়ে ভালোবাসার প্রথমে ছোঁয়া এঁকে দিলাম। এইভাবে 3 মিনিট থাকার পর মিম আমাকে ছাড়িয়ে দৌড়ে তার রুমে পালিয়ে যায়। পাগলিটা
আজ অনেক শরম পাইবে পাবে না কথা ভাবতেও পারিনি আজকে আমি ওর সাথে এমনটা করব। পাগলিটা রুমে গিয়ে খামটিতে মেরে শুয়ে আছে। আমি মিমের রুমে গিয়ে মিমের কাঁধে হাত রাখলাম। আমার হাত রাখা দেখে মিম বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। পরবর্তী ঘটনাটি 2 নম্বর পর্বে শুনবেন।